চৈতালি দাস, আপনি যদি আমার থেকে ছোট হতেন না, আপনার মুখটা আমি ভেঙে দিতাম আগের দিন করা আপনার ওই কমেন্টের জন্য। আপনি আমাকে সেই কমেন্টের মধ্যে অলক্ষী বললেন শুধুমাত্র আমার ক্যামেরা স্ট্যান্ডটা আমি ভেঙে দিয়েছি বলে। আপনি আমাকে কুড়ে বললেন, সমস্ত কিছুটা আমি ইগনোর করে দিতাম যদি আপনি আমার রোগকে, আমার সার্জারিকে বাহানা না বলতেন। আপনি বললেন এসব রোগ আর সার্জারির দ্বারা বাহানা মেরে আমি আকাশকে দিয়ে ঘরের কাজ করাই। আপনি আমার রোগকে মিথ্যা কথা বললেন, তাই তো? আপনি আমার থেকে বড় বলে আমি শুধুমাত্র আপনার এই কমেন্টের উত্তরটা রিপ্লাই ভিডিওর দ্বারা দিচ্ছি। আগের দিন হোম ট্যুর ভিডিওতে আকাশের এমন কি কাজ ভারী দেখিয়ে দিয়েছি, কি ভুলটা হয়ে গেছে। আমাদের ফার্নিচারের মধ্যে শুধুমাত্র শোকেসটা অনেকটা ভারী, যেটা কিনা যে ঠেলাওয়ালা দাদাটা ছিল তার হেল্পে আকাশ ভেতরে ঢুকিয়েছে। বাকি খাটের পার্টসগুলো সব আলাদাই থাকে, ও একটা একটা করে ঢুকিয়ে সেট করেছে। সেটার জন্য অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে যে আকাশ অনেক কাজ করেছে একা, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আপনার কমেন্টের মধ্যে আলাদাই ছিল আমাকে ছোট করার ইন্টেনশন, ঠিক আছে? আপনার ওই কমেন্টের মধ্যে শুধুমাত্র আপনি আমাকে মানে ইন্টেনশনালি ছোট করেই গেলেন, বাজে বাজে বললেন, অলক্ষী বললেন, যা তা বললেন। কিন্তু আপনি সার্জারি নি বলে ঠিক করেননি। আপনাকে আমি এর আগেও ইগনোর করেছি। ওই দিন যেই কাজগুলো করেছে একটা পুরুষ হয়ে, মানে ঘরের অন্য পুরুষরা কি এগুলো করে না যখন ঘর শিফটিং হয়? মানে খুব আলাদা কিছু ইউনিক দেখিয়ে দিচ্ছি। যখন ঘরের জিনিসপত্রগুলো খালি করেছিলাম মায়ের বাড়ি থেকে, আগের দিনের ভিডিওটা, মানে রুম ট্যুরের আগে যে ভিডিওটা দেখবে, সেখানে তো আমি সমস্ত কিছু জিনিস আকাশে হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম। সেগুলো আপনি চোখে দেখতে পাননি যে আমি ওকে হেল্প করে দিয়েছি। তো ভারী কাজ তো প্রত্যেকটা ঘরে পুরুষরাই, মানে ফার্নিচারগুলো ঢুকায় বা কিছু সেট টেট করে। খুব আলাদা কিছু হয়ে গেছে কি আমাদের সংসারে? আপনি সবসময় ওকে ক্যান্সার রুগী বলে কেন চিহ্নিত করেন? যেহেতু আপনারও ক্যান্সার হয়েছিল সেই জন্য। ও ক্যান্সার রুগী নয়, ঠিক আছে? ও ক্যান্সার থেকে সেরে উঠেছে। আর ও হাজারটা আচ্ছা আচ্ছা মানুষের থেকে অনেক স্ট্যামিনা ওর মধ্যে, অনেক এনার্জি ওর মধ্যে, ঠিক আছে? আজকের এই ভিডিওটা আমি কিন্তু গতকাল শ্যুট করতাম, কিন্তু সময় পাইনি। যেহেতু তোমরা যারা অনেকে আমার সাথে জুড়ে আছো তারা জানো আমি একটা নতুন ঘরে শিফট হয়েছি নিজের বাপের বাড়ি থেকে প্রায় 2 বছর পর। তো সেই ঘরটাতে মানে যেহেতু আমাদের আলমারি নেই, তো অনেক জামা কাপড় পুটুলিতে, মানে গাঁটরিতে বেঁধে রাখা ছিল। তো সেগুলো না ছাঁটাই করতে হবে, করে করে মিঠির পুরনো জামা বস্তাতে, আমাদের নতুন জামা শোকেসে, মানে আলমারিতে যে জামাগুলো রাখতাম তো সেই জামাগুলো শোকেসে, এরকম করে না অনেক মানে পাট করে আলাদা আলাদা করে রাখার একটা কাজ, মানে বিশাল একটা বড় কাজ পেন্ডিং ছিল, যেটা আমাকেই করতে হতো। তো সেই জন্য আমি কালকে একটু ব্যস্ত ছিলাম। আর তো নাহলে আমি গতকালই এই ভিডিওটা বানাতাম। এই ভিডিওটা একটা ক্ল্যারিফিকেশন ভিডিও। তো তোমাদের সবাইকে আমি আজকের এই ভিডিওটাতে ওয়েলকাম জানাচ্ছি। সত্যি কথা বলতে হাসি মুখে ওয়েলকাম জানানোর আমার কোনো রকম মন মানসিকতা কিচ্ছু নেই। আজকের ভিডিওটা হচ্ছে লাস্ট যে আমি খামার ঘরের যে নিউ রেন্ট হাউসে যে হোম ট্যুর দিয়েছিলাম আর ঘরটার ফার্স্ট দিনের কি পরিস্থিতি ছিল সেই ব্যাপারে যে আমি ভিডিওটা ছেড়েছিলাম। সেই ভিডিওতে একটা কমেন্ট এসেছিল, সেই কমেন্টটার মানে উত্তর তো আকাশ দিয়ে দিয়েছে, আমি সেটা পড়েছি। তো উত্তরটা দিয়েছে, আসলে আমি কমেন্টটা দেখে এতটা মানে মন আপসেট হয়ে গেছিলো, সেই দিনটা রাতটা আমাদের খুব খারাপ কাটে। আমি প্রচণ্ড কান্নাকাটি করি, খুব ভেঙে পড়ি, কিন্তু আকাশ আমাকে বোঝায় যে এটাতে তুমি চুপ করে থাকবে না, এটা তোমাকে উত্তর দেওয়া উচিত। তখন আমি বললাম যে না, উনি বড়কে আমি এইভাবে কীভাবে বলবো, সবসময় আমি ইগনোর করেছি ওনাকে। উনি এটা প্রথমবার আমাকে এরকম কমেন্ট করেননি, উনি আগেও কমেন্ট করেছে, অনেক বাজে বাজে করেছে। আমি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে আমি তোমাদেরকে ওনার কমেন্টের নিদর্শন একটা করে দেব, ঠিক আছে? আমি বেশি বড় ভিডিওটা করব না, কিন্তু আমার সত্যি কথা বলতে বেশি দীর্ঘক্ষণ আমি কথাও বলতে পারি না। আমার এই যে শ্বাস মানে হাঁপানি টাইপের ফিল শুরু হয়ে যায়। আর যেহেতু আমার ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আমি এরকম মানে কি বলবো, হাঁটু উঠিয়ে বসে আছি, মানে কি বলবো, এই যে জাস্ট এইভাবে বসে আছি, এই যে পাটাকে আমি এইভাবে বসে আছি, তো এইভাবে আমি হাতের উপর ঠেক দিয়ে মোবাইলটা ধরে রেখেছি। তো আমি এরকমভাবে বসতেও পারি না, যেহেতু আমার থাইটা পেটের সাথে টাচ হচ্ছে, যেহেতু আমার পেটেরই সমস্যা। তো উনি কমেন্টে লিখেছে, মানে কমেন্টটা পড়ার আগে আমি বলে দিচ্ছি, আপনি যদি আমার থেকে বড় না হতেন আপনার আমি মুখটা ভেঙে রেখে দিতাম। এই সব কমেন্ট করার আগে আমি মুখটা ভেঙে রেখে দিতাম, এরকম কমেন্ট আপনি করার আর সাহস পেতেন না। আর ওনার এই কমেন্টে এটা ছিল যে সব সময় উনি আমাকে বলেছে, সব সময় বাজে বাজে কমেন্ট করেছে, কিন্তু এই কমেন্টটা আমি এই জন্য উত্তর দিচ্ছি
দেখো, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা একটা মেন্টালি প্রিপেয়ার নিয়ে আসে যে অনেক হেটার্স থাকবে, অনেক নেগেটিভ কমেন্ট থাকবে। আমি বুক ঠুকে বলতে পারি আমি কোনো দিন নেগেটিভ কমেন্টস পাই না, কোনো দিন না। আমাকে এই একটা পার্সনই করে, আর আমি একে বহু দিন ধরে ইগনোর করে যাচ্ছি। তো লাস্টে অনেক দিন আগে আকাশ ওনাকে একটা রিপ্লাই দিয়েছিল। সেই রিপ্লাইতে উনি বলেছিল যে তোমরা তো আমার কমেন্টকে খুব অপছন্দ করো, এরপর থেকে আমি আর তোমাদেরকে কখনো কমেন্ট করবো না। বাট তাও আমার মনে একটা ভয় কাজ করতো, ইনি এই ভিডিওতে না কমেন্ট করে না, ওই ভিডিওতে না কমেন্ট করে দেয়, করছিলেন না। হঠাৎ করে রুম শিফটিংয়ের ভিডিওতে কমেন্ট করেছেন। কমেন্ট এটাই করেছেন যে কি যেন, আমি সার্জারির কথা বলে বলে ভালোই আকাশকে দিয়ে কাজ করাই, আমি ভীষণ কুঁড়ে প্রকৃতির, আর মিঠিকে যেন আমার মতো না বানাই। মানে এত বড় একটা কমেন্ট, ঠিক আছে, আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছিলাম আমি নিজে। তারপরে আমাকে আকাশ বুঝালো আমি সত্যি থেকে এরকম করে পালাতে পারি না, ওনাকে একটা যোগ্য উত্তর দিতে হবে। আপাতত ও একটা উত্তর দিয়ে ফেলেছে, কিন্তু আমার মনে হয় এটার একটা ভিডিওতে মানে বসে বলা উচিত, যাতে ওনার কান অবধি যায়। দেখুন, আমি আপনাকে এটা বলতে চাই, আপনি হতে পারে মানে আপনাকে আমি ইগনোর করে দিতাম যদি আপনি আমার সার্জারিটাকে একটা বাহানা না ভাবতেন। আমার যদি সার্জারিটা কোনো বাহানাই হতো, আমি এই স্ক্রিনে অ্যাটাচ করে দেবো বন্ধুরা, কারণ আমার তো কোনো স্ট্যান্ড নেই। আমি ফট করে ধরে এরকম বারবার করে যদি আমার ডকুমেন্টগুলো দেখাই, তাহলে জুম আউট হবে না, ভালোভাবে ফোকাস নেবে না, একটু বড় হয়ে যাবে ভিডিওটা। আর তোমরা অনেকে বলবে যে দিদি এই তুমি ইগনোর করো, হ্যাঁ কেন মাথা গরম করছো, রেগে যেও না। আমি সত্যি রেগেই আছি, রেগেই গেছি। মাথা গরম করো না এসব বলো না আমাকে কেউ, এটা মাথা গরম হওয়ার মতনই কথা। তুমি আসল কথাতে আসি। উনি আমাকে বলেছে আমি নাকি সার্জারির বাহানাতে আকাশকে দিয়ে কাজগুলো করাই। আমি জাস্ট এটা ভাবছি, মানে আমি যে রিসেন্টও 1000 টাকা দিয়ে ইউএসজি করেছি, আমার কিন্তু অবস্থা সেগুলোর নয়। আমি সার্জারির বাহানাতে যদি আপনি কথাটা না বলতেন, প্রথম কথা হচ্ছে আকাশের নেচারে আমি আসি। আপনি আমার কোনোদিনও ভালোটা খুঁজে পান না, আমি বুঝতে পেরে গেছি। আপনি আমার ভালো কিছু দেখতে পারেন না যেরকম অন্য ভিউয়ার্সরা দেখে। এক তো হচ্ছে আপনি হচ্ছে এমন ফ্রাস্ট্রেটেড মানুষ, বলে না শাশুড়িরা তখনই দজ্জাল শাশুড়ি হয় যখন উনি নিজেও নিজের শাশুড়ি থেকে সেই ব্যবহার পেয়ে যায়, তারপরে সেটা নিজের বৌমার উপর অ্যাপ্লাই করে। ওই শাশুড়িও কখনো না কখনো নিজের শাশুড়ি থেকে বাজে ব্যবহার পেয়েছিল, তাই জন্য সে নিজের বৌমার সাথেও সেটাই করবে। আর এটা চলতে থাকবে জেনারেশন ওয়াইজ, যদি আমরা না চেঞ্জ হই। তো উনিও সেরকমই একজন পিপল। আমি বুঝতে পারছি আপনি আপনার হাজব্যান্ডের থেকে কখনো হয়তো মানসিক আর শারীরিক সাহায্য পাননি, আপনি খুব ফ্রাস্ট্রেটেড। আর আমি এটাও গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনার সাথে আপনার যদি ছেলে বা মেয়ে থাকে, খুব মুশকিল আছে, আমি ভেবে বলতে পারি 100% আপনার সাথে ওরা থাকতে পারবে না, বা আপনার কোনো সন্তানও আছে কিনা আমি গ্যারেন্টেড না। তো ওনার কাছে উনি আকাশের এই জন্য সবসময় মানে সাপোর্ট করে, যেহেতু আকাশ একজন ক্যান্সার থেকে সেরে ওঠা মানুষ, আর উনি নিজেও একটা ক্যান্সার থেকে সেরে ওঠা মানুষ। তো আমি এটা বলতে চাই যে আকাশ ক্যান্সার থেকে সেরে ওঠা মানুষ, কিন্তু ক্যান্সারে মানে এখন জড়িত নেই, ও কিন্তু ক্যান্সার ফ্রি। আর আমি কতটা গুছিয়ে ভিডিওটা বলতে পারছি জানি না, ও কিন্তু ওর উপরে একটা ভোলেনাথের বা ভগবানের একটা অশেষ কৃপা আছে, যেটা ক্যান্সার থেকে সেরে ওঠার আগে ওর মানে এত এনার্জি, এত স্ট্যামিনা আমি কখনো দেখিনি। ওকে আমি অনেক সমস্যায় জড়িত দেখেছি ক্যান্সারের আগে, যখন ও মোটা সোটা ছিল, অনেক সমস্যা নিয়ে মানে জর্জরিত থাকতো, যেটা আমি ওর ওয়াইফ, আমি ওকে অনেক কাছ থেকে চিনি, তো আমি সেগুলো দেখেছি, এগুলোর আর এখন নেই। ওর মধ্যে একটা আলাদা স্ট্যামিনা, একটা আলাদা এনার্জি কাজ করে। তো ও কিন্তু প্রচণ্ড এনার্জেটিক। আর ও এমন একটা মানুষ, যখন ও সুস্থ ছিল না, তখনও আমি তোমাদেরকে একটা ছোট্ট করে গল্প বলছি। আমাদের বিয়ের পর 8 মাস আলাদা ছিলাম। আমি তখন একটা 19 বছরের মেয়ে ছিলাম, আর ও একটা 25 বছরের ছেলে ছিল। ও কখনো বলবো না, ও ডেইলি সকালবেলা আমার সঙ্গে মিট করতে আসতো ওর বাড়ি থেকে আমার বাপের বাড়ি। আর আমার বাপের বাড়ির পেছনের দিকে একটা ব্যাক সাইডে আগে কুঁয়ো ছিল, কুঁয়ো পাড়। তো আমি ওখানে বাসন মাজতাম, যখন ও এসে দেখতো যে আমি বাসন মাজছি, ও একটা সুস্থ ছেলে ছিল, ও আমাকে বাসন মাজতে দেখলেই হাত থেকে কাড়িয়ে যে বাসনগুলো মেজে রেখে দিয়েছে অলরেডি, ওগুলো জল দিয়ে ধুয়ে দিত। তো তখনও আমি কুঁড়ে ছিলাম, ওকে আমার সঙ্গে সংসার করেছিল যে ও আমাকে হেল্পটা করে দেবে। আমি বুঝতে পারছি না তোমরা কতটা আমার এই উদাহরণগুলো বুঝছো। ও কিন্তু নেচারটাই এরকম, ও ভীষণ হেল্পফুল। ও আমার মা বাবার সঙ্গেও যখন থাকতো, সবজি কাটাকাটিতে হেল্প করে দিত, কিছু কাটাকাটিতে হেল্প করে দিত। যখন আমার স্বাদ ছিল, স্বাদের অনুষ্ঠান, সবাই যখন খুব ব্যস্ত, মানে আমার মা বাবা যখন আমাকে স্বাদ দিয়েছে, অত লোকের এত কিলো কিলো মাছ ও নিজের হাতে ধুচ্ছে।
ও ওরকমই নেচারের, ও লোককে হেল্প করতে ভালোবাসে। আর যদি আপনার মনে হচ্ছে আমি কুঁড়ে, তো আপনার ব্যথাটা কোথায়? আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে, আপনার এত জ্বলন কিসের? আপনি যদি আমার থেকে ছোট হতেন, আপনার মুখটা আমি ভেঙে রেখে দিতাম আমার সার্জারিকে নিয়ে এসে উল্টোপাল্টা কথা বলার আগে। আমি এই ভিডিওতে অ্যাটাচড করে দেব যে আমাকে ডক্টর সার্জারির জন্য সাজেশন দিয়েছেন, আমাকে সার্জারি করতে বলেছেন। এবার আপনি বলছেন আমি সার্জারির বাহানাতে ওকে দিয়ে করাচ্ছি। প্রথমত ও প্রথম থেকে হেল্পফুল নেচার, দ্বিতীয়ত ও আমাকে সার্জারি করাতে পারছে না বলে একটা আলাদাই এতে আছে। এবার আপনি বলবেন আমি আলাদাই একটা মানে কি বলবো অনুতাপেও ভুগছে যে ওর কাছে অতটা পয়সা নেই। আমাদের কাছে একটাই রাস্তা আছে, ফ্রিজ বিক্রি করা, নাহলে গাড়ি বিক্রি করা। গাড়ি আমি বিক্রি করতে দেবো না, কারণ আমাদের যাতায়াত পুরোই বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় কথা, আপনি বলতে চাইছেন যে আমি সার্জারি করার মানে যদি সার্জারি করাচ্ছি না, এদিকে ওকে দিয়ে কাজ করাচ্ছি। তো আমি বলতে চাই আপনি কি সার্জারির পয়সাটা দেবেন? আমি কি ভালোটা করছি আপনার চোখে পড়ে না? আমি ওর মানে আমি ওর ফলো আপের জন্য কিভাবে পয়সা অ্যারেঞ্জ করি আপনার কোনো আইডিয়া আছে? আমি জাস্ট অবাক। আপনি জানেন আমি যদি নিজের দায়িত্ব নিজে নিই, আমি আমার মতো পার্সনে দুজনের সার্জারি করিয়ে দেবো, মানে যে ডাক্তার আমাকে বাজেট দিয়েছে। কিন্তু আমি এতদিন ধরে আমি এগুলো ওকে কোনো ছোট করে বলছি না, আমাদের গাড়িটা কিন্তু পুরনো, আমাদের গাড়িকে মাসে 2-3 বার সারাতে হয়, সেই খরচাটা আমি সামলাই, রিচার্জের খরচাটা আমি সামলাই। তো এগুলো সমস্ত কিছু করে মিঠির পড়াশোনাটা আমি চালাই। আমি এগুলো আগেও অনেকবার ভিডিওতে বলেছি। তো এটা আরেকটাও উত্তর হয়ে যাবে যে আমাকে আর্নিং নিয়ে সেদিন বুদ্ধি দিচ্ছিলেন। তো আমি কিভাবে কি উপার্জন করি আর কি না করি সেটা তো আমি জানি, যে আমি আর্নিং করছি কি করছি না। তো আমি যদি ওর গাড়ি টাড়ি সারিয়ে সমস্ত কিছু সংসারে সামাল দিয়ে, ইভেন ছোট ছোট কথা আমার ফোন পে ওকে লেগেই থাকে, যে ছোট ছোট ব্যাপার, একটা মিঠির চকলেট আনতে হলেও আমি চেষ্টা করি ওকে চাপ না দিয়ে আমি নিজে চকলেটটা ফোন পে করে নেব, ঠিক আছে? আমি কিন্তু সার্জারির জন্য নিজের পয়সা অ্যারেঞ্জ করার থেকে আজকে যদি আমি নিজে ওকে সার্জারি করিয়ে মানে আমি যদি নিজে সার্জারি করে ওকে ফলো আপ না নিয়ে যেতাম, এটাও আমাকে শুনতে হতো যে আমি কত স্বার্থপর যে ওকে আমি টাইমে ফলো আপও নিয়ে যাইনি। দেখুন, একটা ফলো আপে আমরা ওরকম ডরমেটারিতে গিয়ে সবার সাথে নিচে শুয়ে থাকতে পারবো না। আমাদের একটা বেসিক খরচা থাকে, একটা প্রাইভেট রুম নিতে হয়। মিঠি আর আমি যেহেতু দুজনেই একটা ফিমেল, তো আমাদের একটা অনেক খরচা থাকে। আমার কি খুব ভুল হয়ে গেছে যে আমি ওকে ফলো আপের কথাটা আগে ভাবি আর নিজের কথাটা নয়? আর যখনই সমস্ত কিছু ফলো আপের মাঝখানে মানে ফলো আপের আগে যে মাঝখানে যে মাসগুলো থাকে, তখন আমাদের গাড়ির পয়সা, তারপরে আমাদের ঘরের বিভিন্ন খরচা লেগেই থাকে। আর আমি কোনো মতে যখনই একটু মোটা টাকা অ্যারেঞ্জ করতে পারি, সেটা ফলো আপের জন্যই করি, নিজের সার্জারির জন্য না। এবার আমি আপনাকে এটাও বলতে পারি যে আমি আমার সার্জারি নিজেরটা নিজে করে নিতে পারতাম আর করবো। আমি যদি এখন করি, তাহলে আমি কি ওকে ফলো আপ নিয়ে যেতে পারবো? ওর সাথে যাবেটাকে? আমি আজকে আমার হাজব্যান্ডের পাশে আছি, আমার হাজব্যান্ড আমার পাশে আছে, আমরা দুজনকে খুব ভালোবাসি, ও আমাকে কেয়ার করতে চায়। তো এটাতেও আপনাদের এত প্রবলেম হচ্ছে। আমাদের আর দুজনের কেউ নেই, ওর পাশে আমি, আমার পাশে ও। তো তাতেও আপনার এত চোখে লাগছে, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। মানে আপনি আমাকে কুড়ে যা বললেন, ঠিক আছে আমি কুড়ে মানছি। আরেকটা কথা, আপনার কি মনে হয় মানে আমার ঘরের ভিতরে এখন একটা কল হয়ে গেছে, সেখানে একটা স্পেস কম। আমি এত ক্ল্যারিফিকেশন দিচ্ছি, যারা আমাকে ভালোবাসে তারা হয়তো কমেন্টে বলবে দিদি তুমি এত সাফাই কেন দিচ্ছ। আমি সেখানটা যখন বাসন মাজি, তখন আমাকে ভালোভাবে, যেমন মানুষ বাসন মাজতে বসে নিচে, সেইভাবে বসতে হয়। ওখানে কলের সামনে বাসন রাখার জায়গা এত কম থাকে, আর যেহেতু এখানে সিঙ্ক নেই, আমাকে কল চালিয়ে যখন ধুতে হয়, আমাকে নাইটিটা গুটিয়ে ভালো করে হাঁটুর উপর অব্দি গুটিয়ে বসতে হয়, যাতে আমার নাইটি ফাইটি ভিজে না যায়। তো আমি কি সেই সময় আমি কাজ করছি এটা বোঝানোর জন্য আমি ভিডিও করে আপনাকে দেখাবো যে আমি ঘরের কাজ করি, আর না হলে কি আমি বাসন টাসন মাজছি না, ঘরে কোনো কাজ করছি না? আমি যে বাসন টাসন মাজি সেটারও ভিডিও করি না এই কারণে, কারণ আমাকে হাঁটুর উপরে নাইটি উঠিয়ে বাসনটা ধুতে হয়, ঠিক আছে? আর আপনি কি বলেন আমি একদম লক্ষ্মী না, অলক্ষ্মী, যে আমি আমার স্ট্যান্ডটাকে ভেঙে দিয়েছি। আপনি আমাকে অলক্ষ্মী পর্যন্ত বললেন। শুনুন, আমার একটা প্রোডাক্টের প্রমোশনের কাজ ছিল এভারটিনের, তো সেইটার আমি ভালো করে প্রোডাক্ট আমাকে ফোকাস করতে হবে। সেটা করতে গিয়ে আমি ক্যামেরাটা যখন ব্যান্ড করছিলাম, স্ট্যান্ডটা আমাদের ভুল করে ভেঙে গেছে, আমি ওটা জেনে শুনে করিনি। আপনি আমাকে অলক্ষ্মী পর্যন্ত বলেছেন, আমি লক্ষ্মীমন্ত না। এখন বসতে পারি না, হেলান দেওয়া ছাড়া আমার পক্ষে সম্ভব না, তো সেটাও কি আমার জন্য কুড়েমি?
আর আমার আকাশ এমন যে ধরুন আমি কোথাও দাঁড়াচ্ছি, ও সেখানটাতে ফ্যানের সুইচ দিয়ে দেবে, তাহলে কি আমি সুইচটাও দিতে পারি না? এটা ওর একটা ভালোবাসা এক্সপ্রেস করার ওয়ে। আপনারা কেউ হন না আমাদের স্বামী স্ত্রী কীভাবে আমরা একে অপরকে অ্যাডজাস্ট করে চলবো আপনারা নজর দেবেন। আপনারা আমাদের ভিউয়ার্স, আপনাদের জন্য আমার আর্নিং হয়, আমি মানছি, কিন্তু আপনি এইভাবে বলতে পারেন না। বা যারা যারা ভাবেন যে আমি কুড়ে আকাশকে দিয়ে কাজ করে, আপনার ব্যথাটা কোথায়? আমি আপনার ছেলেকে দিয়ে করাচ্ছি, চৈতালি দাস? আমি কি আপনার ছেলেকে দিয়ে করাচ্ছি নাকি আপনার হাজব্যান্ডকে দিয়ে করাচ্ছি? আপনি এগুলো জীবনে পাননি, ওই জন্য আপনি জ্বলছেন, ঠিক আছে? আর আরেকটা কথা, আপনাদের জন্য ক্যান্সার হচ্ছে সবথেকে বড় রোগ সবার জন্য, একদম আমি মানছি। এর মতো মারণ ব্যাধি, ওর মতো কষ্টকর ট্রিটমেন্টের রোগ কোনো হয় না। তার মানে এই না যে আমার যে রোগটা আছে সেটাও কোনো রোগ নয়, শুধু ক্যান্সারের রোগ। আর আপনি আকাশকে যে বারবার ক্যান্সারের পেশেন্ট বলতে চান, ও কোনো ক্যান্সারের পেশেন্ট নয়। ও ক্যান্সার মুক্ত হয়ে গিয়ে একটা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। ও এমনও মন বানিয়ে নিয়েছিল যে কোনো কাজ করবে না। ও বলেছিল ঘরে সারাদিন কাজ করবে আর আমি আর্ন করতে বেরোবো, এরকম হয়ে গেছিলো। যদি এটা আপনি দেখতেন, আপনি যদি এটা ইউটিউবে দেখতেন যে ও ঘরে সব কাজ করছে, আমি অফিসে যাচ্ছি, তা আপনি এটাতেও কমেন্ট করতেন যে বরকে ঘরের মধ্যে ফাঁসিয়ে দিয়ে তুমি নিজে বাইরে করতে যাচ্ছ। এখন আমি বরকে এত এনকারেজ করে করে, আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে, ও জব করবে না যখন বলতো, আমি এটা কিছুতেই মেনে নিতে পারতাম না। আমি কামাতে বেরাবো আর ও ঘরের সমস্ত কাজটা করবে। দেখো, ও এখন আমাকে শরীর খারাপের জন্য একটু আধটু হেল্প করে দিচ্ছে, একটু আধটু না অনেক হেল্প করে দিচ্ছে, সেটা একটা আলাদা। এই একটা ফেজ চলছে, এটা আমার কেটে যাবে, কিন্তু ও একটা পুরো ঘরে ও ওয়াইফ হয়ে যাবে আর ওয়াইফটা হাজব্যান্ড হয়ে যাবে, মানে কাজের দিক দিয়ে, সেটা আমি কখনো চাইনি। আজকে যে আমি বুক টুকে বলতে পারি ও যে কাজ করছে, এটা আমার এনকারেজমেন্টে, আমার মানে উৎসাহে আমি ওর মালিকের সঙ্গে আমি কথা বলেছি, আমি হেল্প চেয়েছি, ও নিজেও এনকারেজ হয়েছে আমার জন্য। লাস্টে একদিন আমি রয়্যাল এনফিল্ড শোরুমে কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার কাজ লেগে গেছিলো, আমার কাজের বেতন ছিল 9,000 টাকা। সেই দিন আকাশ পুরো একটা নড়ে চড়ে বসলো, টার্নিং পয়েন্ট হলো ওই দিন। তখন আমরা ওই ঘরে থাকতাম, ঠিক আছে, বাপের বাড়িতে থাকতাম। আমি আজ অবধি নিজে বাবা মাকে নিয়ে কেন বলি বসে কখনো ভিডিও বানাইনি, বাট আজকে আপনার জন্য ভিডিও বানাচ্ছি। আমি পুরো ভিডিওতে আপনার নাম নিতে ভীষণভাবে ভুলে গেছি, আমি তাই জন্য এডিট করে নিচে লিখে দেবো আপনার নামটা। আপনি আমাকে সবসময় বলেন। এর আগেও একদিন আকাশ আমাকে ভালোবেসে লুচি আর সাদা আলুর তরকারি করে দিয়েছিল আমার বাপের বাড়িতে। আপনি সেই দিনও বলেছেন আমি ভীষণ কুড়ে, আমি ওকে দিয়ে করাই। আরে আপনি এটা বুঝতে পারেন না যে আমি স্পেশাল মুমেন্টগুলো যখন ও করে তখন ক্যামেরাটা ধরি ওকে দেখানোর জন্য, যাতে আর 5টা হাজব্যান্ড একটু ইন্সপায়ার হয়। আর আপনার মতো না সবাই জ্বলে না, যেরকম আমি যেরকম এখন সোনার জিনিস কিনতে পারছি না, আমার অবস্থা নেই। আমি যখন সোনার দোকানের ভিডিওগুলো দেখে ভাবি, ইস যদি আমারও এরকম একটু হতো, আমিও যদি নিতে পারতাম এই শাখাটা, এই পলাটা, এই কানেরটা, ওরকম আপনার অবস্থা হয়েছে। আপনি আপনার হাজব্যান্ডকে এইভাবে দেখেননি, ওই জন্য আপনি এত জ্বলছেন আমার ভাগ্যটা দেখে, যে এত হেল্পফুল হাজব্যান্ডও হয়। অর্পিতার মধ্যে এমন কি আছে যে ও এত ভালো হাজব্যান্ড পেয়ে গেছে? সবই কপাল। আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে, ইভেন আমার খুব নিজের লোকরা, রিলেটিভরাও জ্বলে এটা নিয়ে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমাদের দুজনের বন্ডিং তো ঠিক আছে। আপনি পাননি, আপনি জ্বলছেন। আপনি এমন একটা ফ্রাস্ট্রেটেড মানুষ যার সঙ্গে নিজের মানে সন্তানরাও থাকে কিনা সন্দেহ। আমার তো মনে হয় আপনি একা থেকে থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন। আমিও একা থাকি, হয়তো এজকালে আমিও ফ্রাস্ট্রেটেড হবো, বাট আপাতত আপনার মতো নয়, ঠিক আছে? আমি একা থাকতে ভীষণ ভালোবাসি, কিন্তু কারোর ভালোটা দেখলে আমার এত জ্বলে না, আপনার জ্বলে, ঠিক আছে? আপনি বয়স্ক মহিলা হতে পারেন, বাট আমার ভিডিওতে ফার্দার আমার ট্রিটমেন্ট নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন না। আজকে আমি আকাশকে করতে করতে, আকাশে ভালোটা দেখতে দেখতে, একটা সামান্য খাবারের সাথে যখন ওর নুন কম হয়, ওই কাঁচা নুনটাও আমি রক সল্ট ইউজ করি, সন্ধ্যব লবণ ইউজ করি, ওর খাবারের মধ্যে মিষ্টতার জন্য চিনি না ইউজ করি, গুড় ইউজ করি। এইসব জিনিসটা আমি ভাবি ওর জন্য, আপনি নয়। ওর ভালোটা, ও যাতে আমার সঙ্গে দীর্ঘ সময়, আমি যেন ওর আগে চলে যাই, ও যেন আমার মাথার উপর সবসময় বট গাছের মতো থাকে। তার জন্য আপনারা কী ভাবেন ও আমাকে হেল্প করে দেয় বা আমি ওকে খাটাই? আমার সার্জারির ডেট না 16 সেপ্টেম্বর কি 16 অক্টোবর, আমার ঠিক মনে নেই, দেওয়া ছিল। তারপরে আমার হচ্ছে পিরিয়ড হয়ে যায়। পিরিয়ড হওয়ার পর যখন আমি ডাক্তারের কাছে যাই, আমি এখানে ভিডিওতে অ্যাটাচ করে দেবো, আমি রেগুলার ইঞ্জেকশন নিতাম, যেগুলো তোমরা এখানে পিকচার দেখতে পাবে। ইঞ্জেকশন ওষুধ নিয়ে আমার কতগুলো মাস চলে যায়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তারপরে আমার কাছে আপাতত পয়সা নেই, আমি করতে পারছি না। আপনি পয়সা দেবেন আমার সার্জারির? ক্যান্সার ছাড়া কেউ কাউকে হেল্প করে না। ক্যান্সার বা ওই যে রেয়ার কোনো ডিজিজ, আমার যে রোগটা সেটা লোকেদের কাছে অনেক বড় রোগ নয়।
কিন্তু এটার থেকে যদি আমি ক্যান্সারে আক্রান্ত হয়ে যাই তখন আমি সবার কাছে মানে আহা উহুর পাত্র হয়ে যাব, খুব মানে দুঃখের পাত্র হয়ে যাব। আপাতত আমার ক্যান্সার না, তাহলে কি আমার কোনো রোগ না? আকাশ কোনো ক্যান্সার পেশেন্ট না, তাই জন্য ওকে বারবার নিজের দলে আনার চেষ্টা করবেন না। আপনি এইসব করে কি ভাবেন আকাশ একাই 100? আপনি কি ভাবেন এইভাবে ওকে হাতে করে আমাদের মধ্যে ঝগড়া লাগাবেন? সেদিন আমার চোখ দিয়ে অনেক জল পড়েছে যখন আপনি আমার রোগটাকে বলেছেন বাহানা। পুড়ে বলুন, বাট এই রোগটাকে মিথ্যে বলবেন না আমাকে, যে আমার রোগটা কোনো মিথ্যে না। এখানে আমি পুরো ডক্টরের প্রেসক্রিপশন অ্যাটাচ করে দেবো। আমি রিসেন্ট 5-7 দিন আগে আমি USG করেছি, যে এই জিনিসটা আর কোথায় ছড়িয়েছে কিনা। সেখানেও বেরোলো ইউট্রাসে ফাইব্রয়েড হয়েছে প্লাস এন্ডোমেট্রিওসিস হয়ে রয়েছে। আমার আগেও জরায়ু বাদ দেবার মতো অবস্থা ছিল, আমার এত ব্লিডিং ছিল। এগুলো সব আমি মিথ্যা কথা বলি? তো আপনি আমাকে মানে আজমে নিন না, হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে সমস্ত ডকুমেন্ট করে দিচ্ছি। আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। ফারদার আমাকে এসব কমেন্ট করবেন না। আমি ভিডিওটা খুব গুছিয়ে করতে পারিনি, আমাকে আকাশ যেভাবে বলেছে আমি সেভাবে গুছিয়ে করতে পারিনি। ও আমাকে ইন্সপায়ার করেছে আপনাকে উত্তর দেওয়ার জন্য। আপনি ওকে ভেবেছেন কি এভাবে বলে আপনি নিজে দলে আনবেন? ওর একটাই প্রবলেম, ও ক্যান্সারটাকে হারানোর জন্য নিজের জিভটাকে বাদ দিয়েছে, ও লিকুইড খাচ্ছে। আদারওয়াইজ ও কোনো ক্যান্সারে আক্রান্ত না। আপাতত হাসতে খেলতে 3 বছর পার হয়ে গেছে, আরও 30টা বছর পার হয়ে যাবে। ঠিক আছে, আমার আকাশের আর কিচ্ছু হবে না আমি জানি। আর ও আমাকে এভাবেই আগলে রাখবে, আর কারোর প্রয়োজন নেই আমার। ও আমাকে যেভাবে আগলে রাখে আমার আর কারোর প্রয়োজন নেই। ও আমাকে যে হেল্পগুলো করে প্রথম থেকেই হেল্পফুল, আর তারপর আমি অসুস্থ হয়ে যেতে সোনায় সোহাগা হয়ে গেছে, আরও হেল্পফুল হয়ে গেছে। তাতে আপনার কোনো প্রবলেম? আপনি বললেন আমি সমস্ত সার্জারির বাহানাতে ওকে দিয়ে কাজ করাই, আর আপনি হয়তো কমেন্টে এটাও বলবেন যে আমার যদি সার্জারি এতই প্রয়োজন তাহলে আমি কেন স্টেট হসপিটালে করে নিচ্ছি না। আমাদের এখানে স্টেট হসপিটালের হাল অনেক খারাপ। আমি স্টেট হসপিটালেও ডাক্তার দেখাতে গেছিলাম যখন আমার এন্ডোমেট্রিওসিস হয়েছে, আমি জানতাম না। আমার তখন সপ্তাহে সপ্তাহে থামছে পিরিয়ড, আবার স্টার্ট হচ্ছে, আবার থামছে, আবার স্টার্ট হচ্ছে। যখন আমি ডাক্তারের কাছে গেছি তখন হচ্ছে কি যেন বলে, আমাদের যে স্টেট হসপিটাল সেখানে আমাকে বলছে আমার তো সিজার, ওই জন্য সেলাইটা একটু ফুলে গেছে। আমাকে একটা সেলাই ফুলা কমানোর ট্যাবলেট দিল, আর আমাকে মিঠিকে মানে আমার বাচ্চাকে কোলে তুলতে মানা করলো, আর ভারী বালতি মানা করলো। তখন আমি জল বইতাম ওই ঘরে, মানে মায়ের ঘরে। তো ডাক্তার এটা বলে ছেড়ে দিল, নো USG না কিছু। এটা হচ্ছে আমাদের এখানে সরকারি হসপিটাল। আর এখনও আমি মানে এই ভিডিওটা করার আগে পেন কিলার খেয়ে বসছি, এতটাই প্রবলেম হচ্ছে। আমি জাইমোর AP বলে একটা পেন কিলার, সেটা নিচ্ছি, ডক্টর আমাকে লিখে দিয়েছে। আর ডাক্তার যখনই যাবো আমাকে আবার মানে পিরিয়ডের আগে আগে যদি আমি চলে যাই আমাকে সার্জারি করে দেবে, বাট আমার কাছে টাকা নেই। আর আমি আমার নিজের লোকের থেকে টাকা নিতে চাই না। আমি মিঠির বাবাকে ফলো আপ থেকে ঘুরিয়ে এসে সেটা ফ্রিজ বিক্রি করে হোক বা কারোর থেকে ধার দেনা করে হোক আমি আমার সার্জারি করে নেব। আপনি যে বললেন আমি সার্জারির বাহানাতে আকাশকে দিয়ে কাজ করাই, সেটা পুরোপুরি ভুল বললেন। এই জন্য খবরদার এসব বলবেন না। আর যদি আপনার মনে হয় আমি কুড়ে, তাহলে আমি কুড়ে, আমার বর সেই কুড়েকে নিয়ে হ্যাপি আছে। আপনাদের কারোর ব্যথা হবার বা অসুবিধা হবার কোনো দরকার নেই, ঠিক আছে? আশা করছি আপনি আর জীবনেও আমাকে কমেন্ট করবেন না। আপনি এমন একটা ফালতু মহিলা যে সবসময় আমাকে কমেন্ট করে আমাকে দুঃখী করে দেন, আমার মুখ থেকে হাসিটা চলে যায়। সেই দিন আমি প্রচণ্ড দুঃখ পেয়েছি, এত কান্নাকাটি করছিলাম। আকাশ বলে এটা কান্নাকাটি করে না ভেঙে পড়ে এটা উত্তর দাও। আমি তো নিজে উত্তর দিয়েইছি কমেন্টের রিপ্লাইয়ে, তুমিও উত্তর দাও। আর আরেকটা কথা হচ্ছে, আমাকে কেউ বলবে না যে দিদি রিয়্যাক্ট করো না, এত কেন রিয়্যাক্ট করছো। উনি হচ্ছে একটা ফ্রাস্ট্রেটেড মহিলা, নিজে তো নিজের হাজব্যান্ডের থেকে এসব সাথ কখনো পাননি, এগুলো কি জানেন না। আমার আর আকাশে বন্ডিং দেখে অনেক মানুষ হ্যাপি হয়, যারা নিজেদের হাজব্যান্ডের থেকে এত হেল্প পায় না। তারা বলে তোমার হাজব্যান্ড এত ভালো, এরকমও হাজব্যান্ড হয়, এরকম বলে তারা খুশি হয়। আপনার মতো জ্বলে না তারা। ধন্যবাদ। এর আগেও ওনার কিছু কমেন্টের নিদর্শন তোমাদেরকে দিই। কমেন্টে এর আগেও যখন আমি ধরো বিছানা গুছাচ্ছি, কাজ দেখালেও ওনাকে জ্বালা। যদি কাজও দেখাই ওটার মধ্যে উনি ত্রুটি খুঁজে নেবে। ওই চৈতালি দাস, ধরো আমি বিছানা গুছাচ্ছি, ওখান থেকে আমাদের প্রথম থেকে নিয়ম যে আমরা মশারিটা খুলে মায়ের আলমারিতে রাখতে হবে, মানে যখন বাপের বাড়িতে ছিল মশারিটা করে ধরো আলমারিতে রাখছি, এটা মশারি গুছানোর কায়দা হলো? এটা তো জড়িয়ে জাড়িয়ে রেখে দিলে, মানে কি গুটিয়ে পাকিয়ে কী সব বলতো। তো আমি মশারিটা জড়িয়ে রাখি কি ফোল্ড করে রাখি, তো চোখে তো পড়ছে না, না বাজে দিকটা ওটার। আমাদের পার্সোনাল ব্যাপার, আমাদের ব্যাপারে নাক গলা তো তা মানে আমরা কিভাবে মানে লাইফস্টাইল থাকবো, শেয়ার করব। যেরকম লাইফস্টাইল দেখাচ্ছি সেভাবে দেখুন, আর যদি না ভালো লাগে ইগনোর করুন। আমি কি আপনাকে জোর করছি? আমার ভিডিও দেখুন। আমি জানি আপনি আমার সাবস্ক্রাইবারও না, আপনি হলেন এক নম্বরে একজন শয়তান মহিলা যে কিনা শুধু লোককে নেগেটিভ কমেন্ট করার জন্য বসে থাকেন। এর আগেও আমার মায়ের একটা পুরনো কড়াই ছিল কালো কালারের, হ্যাঁ মানে কালো হয়ে গেছে, ওটা উনুনে রান্না করে করে, ওটা নিয়েও বাজে বাজে কমেন্ট করতো। তারপরে
একদিন আমরা মুম্বাইতে গেছিলাম, যখন ফেরার সময় অটো মানে যাকে রিজার্ভ করেছিলাম সে টাইমে আমাদেরকে নিতে আসেনি, ওটা নিয়েও একটা ভিডিও বানিয়েছিলাম যে আমরা প্রচুর মানে প্রায় 3 কিলোমিটার হেঁটে স্টেশনে পৌঁছেছি। সেখানেও হচ্ছে আমাকে কমেন্ট করতে হলে তুমি সবসময় অনেক দুঃখ দেখাও, আর কি লোকের দুঃখ থাকে না, এটাও উনি লিখেছেন। আর তারপরে কি তোমার দিদিও তোমার সাথে সম্পর্ক রাখে না, তোমার মা বাবাও কেন, তোমার দিদির কেন, তোমার বাবা তো আগে খুব কমেন্ট করতো, মানে সব সময় আমার দিদি আমার সাথে সম্পর্ক রাখে কি না, কেন রাখে না, সেটার আমি কি বসে ভিডিও করে বলবো নাকি? আমার যখন যদি প্রয়োজন মনে হবে বলবো, আর যদি এখনও অবধি প্রয়োজন মনে হয়নি ওর আর আমার সম্পর্ক নিয়ে বলা, আমি ভিডিও করিনি। তাই জন্য আপনাকে এসব কমেন্ট করতেন আমি সব সময় আমি ইগনোর করেছি ওনাকে। কিন্তু এইবারে উনি যেহেতু আমার অসুখকে বললো বাহানা, আমি কুড়ে আমি আমার বরের কাছে প্রিয়, ভালো আছি, বা আমার বর আমারটা করে দেয়, যার মনে হয় আমি কুড়ে তো আমার বর আমাকে করে দিচ্ছে। আপনি আমার বরের কাজটা তো এসে করছেন না, মানে আমার বর যে হেল্পটা করে দিচ্ছে আমাকে, ও যাদের আমাকে নিয়ে প্রবলেম তারা কি আমার বরকে এসে হেল্পটা করে দিচ্ছে, মানে যাতে আমার বর না করে। আপনি বারবার ওকে না রুগী রুগী বলে মানে প্রমাণ করতে চাইবেন না। ও ক্যান্সারের, আপনি নিজেকে রুগী হয়তো মনে করেন, ও নয়, ও ক্যান্সারে নেই, আর ও সুস্থ 3 বছর হতে চললো। আর আরেকটা কথা হচ্ছে, আপনার অনেক পয়সা হতে পারে, আপনি হচ্ছে কি যেন প্রত্যেকটা ফলো আপের আগে 1000টা স্ক্যান করে নিয়ে যান, যেটা আমাদের মুম্বাই টাটা মেমোরিয়ালে এত প্রয়োজন পড়ে না, ঠিক আছে? আপনার কাছে অনেক এক্সট্রা পয়সা হতে পারে, আমাদের কাছে এত এক্সট্রা পয়সা নেই যে আমি ফটফট করে নিজের সার্জারি করে নেবো। আমাদেরকে জোগাড় করতে হয়, আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়, ঠিক আছে? আমি যখন সার্জারি করবো কি করবো না ওটাও তো আপনি দেখতে পাবেন। আর আমি ভিডিওতে তো বললাম অ্যাটাচ করে নেবো যে আমার আদেও রোগটা আছে কিনা, আমি মিথ্যা কথা বলছি কিনা, আর যদি কুড়েও হচ্ছি, যদি মিথ্যে কথাও বলে সব করছি, আপনি ইগনোর করুন না আমার ভিডিওকে, ইগনোর করুন, বেরান আমার চ্যানেল থেকে।